নমস্কার। গতকালের আমি এই ভিডিওতে আপনাদের একটু চায়নার মার্কেটে নিয়ে গেছিলাম, কারণ জাপানের মার্কেট যে ২০-২৫ বছরে কোনো রিটার্ন দেয়নি সেটা আমরা হয়তো অনেকেই জানতাম, কিন্তু ৩০ বছরে ইউএসডি টার্মসে বা ইউরো টার্মসেও বলুন, চায়নার রিটার্ন, যার জিডিপি গ্রোথ রেট, চায়নার জিডিপির গ্রোথ রেট 9%-এর মতো প্রায় ৩০ বছরে, সেই শেয়ার মার্কেটের যে মেন ইন্ডেক্স, চায়নার ইন্ডেক্স, মাত্র 1.9% রিটার্ন দিয়েছে, মানে 2%-এর নিচে সিএজিআর রিটার্ন ৩০-৩২ বছরে চায়না দিয়েছে। আচ্ছা, তা আজকের এই ভিডিওতে আমি তার সলিউশন নিয়ে বলবো যে এই সব ব্যাপারের জন্যে আমি পার্সোনালি কি সলিউশন এর হতে পারে, যে আমাদের কি করতে হবে বা আমি কি করছি নিজেকে এই ধরনের রিস্ক থেকে বাঁচাবার জন্য। দেখুন, জাপানে হয়েছে, চায়নায় হয়েছে, আমাদের সাথেও যে হবে না এর গ্যারেন্টি তো কিছু নেই। আচ্ছা, একজন বলেছিলেন আমার কমেন্টের নিচে যে না, চায়নায় ইউয়ান টার্মসে, ইউয়ান মানে হচ্ছে চায়নার যে টাকা, তার টার্মসে কিন্তু চায়নার রিটার্ন 6%। ঠিক আছে, চায়নার রিটার্ন 6%। এক্ষেত্রে আমি বলবো যে যে যার জিডিপি, যে দেশের জিডিপি 9% হারে বাড়ছে বা 8%-এর উপরে বেড়েছে বিগত ৩০ বছরে, সেই দেশের স্টক মার্কেটের রিটার্ন মাত্র 6%, সেটা কি মানে অতটাও ভালো হয়? হ্যাঁ, অনেকে ইনফ্লেশন নিয়ে বলবেন, ঠিক আছে, ইনফ্লেশন নিয়ে অনেক ডাউট থাকে। মানে আপনারাও জানেন, আমাদের এখানেও ইনফ্লেশন রেট বলা হয় 6%-এর মতো, 4%-এর মতো, কিন্তু যখন আপনি এডুকেশন সেক্টরের ইনফ্লেশন দেখেন একরকম, যখন আপনি পড়াশোনার দিকে মানে বা হেলথ কেয়ারের দিকের ইনফ্লেশন দেখেন তখন অন্যরকম থাকে। তো যাই হোক, 6% রিটার্ন খুব একটা বড় ভালো রিটার্ন বলে তো আপনারাও মনে করেন না, জানেন, যেখানে যার জিডিপি গ্রোথ রেট 9%, যেখানে ইন্ডিয়ার গ্রোথ রেট কিন্তু 6-7%। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চেয়েছিলাম, সেটার পক্ষে তো আমরা মনে হয় সবাই ইউনানিমাসলি একমতই হবেন, যে বাজার নিচে পড়লে ইনভেস্ট করাটা কতটা জরুরি। আমার মেন মেসেজটা সেটা ছিল, আমার চায়নাকে নিয়ে বলাটা মুখ্য উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আসুন, যদি এরকম 1% হলেও তো একটা চান্স আছে, হতে পারে, বা আমাদের ইকোনমি দাঁড়িয়ে গেল একভাবেই, বা ওয়ার্ল্ড ইকোনমিটাই একটু দাঁড়িয়ে গেল, বড় কোনো যুদ্ধ একটা শুরু হলো, বা ইন্ডিয়ার ইকোনমিটা টোটাল দাঁড়িয়ে গেল, বা ইন্ডিয়া স্পেসিফিক কারেকশন হলো, হয়েইছে। দেখুন, 2024-এর মানে এই যে এখন কারেকশনটা হলো 10-15%-এর, 20%-এর, সেটা তো ইন্ডিয়া স্পেসিফিকই, ওয়ার্ল্ড মার্কেট অতটা পড়েনি। তো এই ব্যাপারটা আছে। আর চায়নার মার্কেটে যদি বলেন, এই বিগত ৩-৪ মাসে চায়নার মার্কেট হু হু করে বেড়েছে। সেই বাড়ার পর এই অবস্থা, যখন আরও ছিল না ৫ মাস আগে এই অবস্থাটা, সিএজিআর রিটার্ন আরও খারাপ ছিল। তো এই জন্যই আজকে সলিউশন নিয়ে কথা বলবো। তো সলিউশন নিয়ে কথা কি, খুব ছোট্ট করে বলি। এই জন্য আমাদেরকে নিজেকে ডাইভার্সিফাই করতে হবে। এর মানে কি, মানে আপনার আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে বা ট্রেডিং পোর্টফোলিও আছে, যাই আপনি করেন, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন, কয়েকটা ভাগে ভাগ করে নিন, 4 ভাগ বা 5 ভাগ করে নিন, যা হয়। যারা ধরুন ট্রেডার, যারা ধরুন বলেছি, মানে আপনি ইনভেস্টার, এদিকে জোর করে ট্রেডার হতে গেলেন তা আমি বলছি না, যারা ধরুন ট্রেডার, তারা একটা অংশ নিয়ে ট্রেডিং করুন, মার্কেটকে আউট পারফর্ম করার চেষ্টা করুন। যারা জিনিসটা শিখে বা জিনিসটা পারেন, তারা, জোর করে করতে হবে না, যারা অনেকেই তো ট্রেডিং করেন, তাদের কথা বলছি। সেটা স্টক ট্রেডিং হতে পারে, অপশন ট্রেডিং হতে পারে, এফএনও ট্রেডিং হতে পারে, ইন্ট্রাডে হতে পারে, আপনার যেটা পছন্দ বা আপনি যেটাতে মাস্টারি হাসিল করেছেন, যেটাতে প্র্যাকটিস করেছেন তার জন্যে। এবং সেটা করতে গিয়ে আপনার একটা প্রপার সেট আপ থাকা জরুরি, আপনার প্রপার নিয়ম রুল এসব মেনে যদি করতে পারেন, তাহলে একটা অংশ নিয়ে ট্রেড করুন। পুরো পোর্টফোলিওটা নিয়ে ট্রেড করবেন না, একটা অংশ নিয়ে। একটা অংশ আপনি ধরুন স্টকের সুইং ট্রেডিং কেউ করেন, স্টক সুইং ট্রেডিং করুন, আমি এসডব্লিউ লিখে দিই, অনেকে সুইং ট্রেড করতে পছন্দ করেন, সুইং ট্রেড করুন। বা এখানে আমি বলবো যে ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট, ডিআই আমি লিখে দিই, ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট অনেকে করতে চান নিজে থেকে অ্যানালিসিস করে, এই করে, সেগুলো করুন। ঠিক আছে, একটা অংশ নিয়ে, মানে এই নয় যে পুরোপুরিটা আমি সুইং ট্রেডিং বা নিজে থেকে ডাইরেক্ট স্টক করছি, সেটা হলে ভালো, কিন্তু আমি বলবো সেগুলো থেকে একটা অংশ নিয়ে করা উচিত। কেন বলবো, যখন পুরো এই পাই চার্টটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝবেন। আরেকটা অংশ আপনি
মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কোনো রকম সাজেশন বা এই দিচ্ছি না, মোটামুটি আমার ওপিনিয়ন বলছি আমি কি করছি। মোটামুটি ধরুন একটা অংশ মিউচুয়াল ফান্ডে করলেন, তার মধ্যেও আমি বলবো একটু কিছু অংশ নিজে ধরুন ইন্ডেক্স ফান্ডে করছেন, যার ম্যানেজার আপনি নিজে, সেটা হতে পারে। ম্যানেজার নিজে মানে বলছি, মানে যখন পড়ছে তখন একটু বেশি ইউনিট অ্যাড করছেন বা ইনভেস্ট করছেন লামসাম, যখন একটু উপরের দিকে উঠে যাচ্ছে তখন একটু কম ইনভেস্ট করছেন, একটু নিচের দিকে পড়লে একটু বেশি ইনভেস্ট করছেন, এইভাবে করে ম্যানেজ ব্যাপারটা করছেন। আরেকটা সেই এমএফেরই একটা অংশ আপনি মানে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের হাতে ছেড়ে দিন, বা অ্যাক্টিভ যেটা যেগুলো ফান্ডগুলো আছে সেগুলোতে ছেড়ে দিন, যেখানে একজন প্রপার ফান্ড ম্যানেজার আপনার ফান্ড ম্যানেজ করছে সেখানে ছেড়ে দিন। তাহলে কি মার্কেট অনেক সময় দেখা গেছে যে মার্কেট যদি স্ট্যাগন্যান্ট হয়ে দাঁড়িয়েও যায়, নিফটি এগুলো হয়েছে, আপনি দেখবেন বিগত সময় হয়েছে 2015 থেকে 2019 দেখুন, অনেক সময় 4-5 বছর স্ট্যাগন্যান্ট পিরিয়ড চলে। ডটকম বাবলের পর যখন নিচে নামলো, তারপর অনেক সময় একটু অনেক দিন ধরে অনেক বছর ধরে সাইডওয়েজ মার্কেট ছিল, এরকম চলে। তো ওই সাইডওয়েজ মার্কেটটা তখন স্টক পিকিংয়ের উপর নির্ভর করে যে আপনার রিটার্নটা কী হবে, সেটা ফান্ড ম্যানেজাররা ভালো পারে। তো ওই সময় দেখবেন ভালো ফান্ড যেগুলো আছে সেগুলো হয়তো আপনার মার্কেটকে আউট পারফর্ম করলো। মেন তো কথা মার্কেটকে আউট পারফর্ম করা, সেটা হয়তো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা পারবেন, তাহলে তাদের উপর কিছুটা ছেড়ে দিন। কারণ এই সব জায়গা থেকে আপনার ট্রেডিংয়ে হয়তো লস হচ্ছে ততটা, কেন ট্রেডিংয়ে একটা জিনিস করতে সময় লাগে, 1 বছর 2 বছর সময় লাগে, সেই সময়টায় আপনাকে এই জিনিসগুলো একটু হয়তো দাঁড় করিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর একটা অংশ আপনার যারা একটু বড় টিকিট সাইজের ব্যাপার আছে, যাদের ওই সামর্থ্যটা আছে, তারা একটু রিয়েল এস্টেটের উপর জোর দিন। আমি ফ্ল্যাটের কথা বলছি না, ফ্ল্যাট নয়, মানে এমনি জায়গা জমি কিছু কিনে রাখলেন, সেখানে একটা বাড়ি তৈরি করলেন, যেটা আশা করি শেষে যদি ওই চায়নার মতো আমাদেরও অবস্থা হয়, অ্যাটলিস্ট ওই বাড়ি ভাড়া থেকে, ওই ভাড়া বাড়িটা আছে ভাড়া দিয়ে কিছু করতে পারেন, বা জমিটা বিক্রি করেও কিছু টাকা পেলে একটা ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে আসতে পারে, বুঝতে পারছেন? একটা রিয়েল এস্টেটের ব্যাপারটা ভাবুন। জানি এটা অনেক টিকিট সাইজের, ঠিক আছে, এখন তোমরা যারা অনেকে ইয়াং আছো তাদের জন্য বলছি, এখন নেই, 10 বছর অ্যাটলিস্ট প্ল্যান রাখো, সেই দিকে এগোও। একটা সময় না তো একটা সময় হবে। আমি তাই জন্য রিয়েল এস্টেটকে একটু স্টার দিয়ে রাখি, যে পরে হলে পরেও হতে পারে, কিন্তু একটা মাথায় রেখো। আচ্ছা, তাছাড়া আরেকটা অংশ আপনি একটু ডেট, মানে পিপিএফ ইপিএফ এইসব ব্যাপার, প্লাস মেটাল মানে আমি বলবো গোল্ড সিলভার, এগুলোতে যার যেমন পছন্দ, একটু গোল্ড লিখে দিই, এরকম আরেকটু রাখলেন। তাতে কি আমাদের ইকোনমি যদি দাঁড়িয়েও যায়, অ্যাটলিস্ট এই জিনিসগুলো আমাদেরকে একটু উতরে দিতে পারে। এইভাবে জিনিসটাকে পুরোটাকে পোর্টফোলিওটাকে প্ল্যান করা উচিত। এবং আরেকটা যেটা মেন উদ্দেশ্য ছিল, যারা এই স্টক মার্কেটের নিরিখে, কারণ এই আমার চ্যানেলটা তো স্টক মার্কেটের জন্য, ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বা অন্যান্যর জন্য নয়, রিয়েল এস্টেটের জন্য নয়, আমি সেটার এক্সপার্টও নই। তো স্টক মার্কেট নিয়ে যেখানে আপনার কথা বলছি, সেখানে এই অ্যাটলিস্ট পতনের সময় মিউচুয়াল ফান্ডে একটু ইনভেস্ট করব। যারা ইটিএফ নিয়ে কাজ করতে চান তারা ইটিএফ এর উপর ইনভেস্ট করলেন। আচ্ছা, ইটিএফ নিয়ে যদি ডিটেলস ভিডিও চান, অনেকের থেকে প্রশ্ন আসছে, একটু ইটিএফ এই কথাটা নিচে লিখে দেবেন। তো ইটিএফ এ যদি কেউ ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন সেগুলো, বা মিউচুয়াল ফান্ডে করছেন সেটা, কেউ যদি একটু আলাদাভাবে সুইং ট্রেডিং বা ডাইরেক্ট স্টক ইনভেস্ট করেন, সেটার মধ্যে থাকুন। কিন্তু নিচে পড়ে, বাজার যখন নিচে পড়ছে সেইটাকে কাজে লাগান, কারণ কখন যে আমাদের ইকোনমিও ওরকম দাঁড়িয়ে যাবে সেটা কিন্তু কেউ জানে না। আর এখন বলা হচ্ছে যে ইন্ডিয়া তো ইয়াং আর অন্য দেশ সব বুড়ো, না, চায়না যে খুব বুড়ো হয়ে গেছে অ্যাভারেজ এজ তা কিন্তু নয়। আর 30 বছর পিছনে যান, তখন তো চায়নার অ্যাভারেজ এজ নিশ্চয়ই এর থেকে আরও ভালো ছিল, তাই না? আমি চায়নার সাথে বলছি না, চায়নার অনেক নিজস্ব প্রবলেম আছে, ডেমোক্রেসি নেই, অটোক্রেসি ওখানে, আর ইন্ডিয়াতে করতে গেলে অনেক অসুবিধা আছে। ইন্ডিয়াতে কি সেন্ট্রাল গভর্নমেন্ট একজনের, স্টেট গভর্নমেন্ট একজনের, তারপর স্টেট গভর্নমেন্ট একজনের হলো, পৌরসভা আরেকজনের, কর্পোরেশন আরেকজনের, মানে বুঝতে পারছেন কিভাবে ব্যাপারটা হবে। এর অনেক চ্যালেঞ্জেস আছে। আমাদের জিডিপির গ্রোথ রেট তাও যে 6 থেকে 7%, আমি বলবো অনেকটাই ভালো। মানে এখানে জিনিসগুলো করতে মানে কি বলবো, স্টেট গভর্নমেন্টেরও সুবিধা অসুবিধা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও সুবিধা অসুবিধা আছে, সে যে পার্টি সরকারে থাকুক না কেন। তো খুব একটা ইজি নয় ব্যাপারটা, ঠিক আছে? তাও বলছি যে ব্যাপারটা একবার হয়ে গেলে যদি আমি যেটা বলতে চাইছি যে স্ট্যাগন্যান্ট যদি ধরুন কিছু হয়ে গেল,
10 বছর বা 5 বছর এক জায়গায় মার্কেট দাঁড়িয়ে থাকতেই পারে, কোনো ব্যাপার নয়। আগে অনেকবার হয়েছে 5 বছর এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারপর 6 নম্বর বছরে হয়তো ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, পুষিয়ে দিয়েছে। কিন্তু আপনার টাকা হয়তো 4 নম্বর বছর বা 5 নম্বর বছরেই দরকার, তখন ছেলে মেয়ের গ্র্যাজুয়েশন, তখন কি করবেন? তাই জন্য এইভাবে ডাইভার্সিফাই করে রাখলে কি হবে, অ্যাটলিস্ট আপনার একটাই মাত্র সম্বল থাকলো না, ওই স্টকের মধ্যেও বিভিন্নভাবে থাকলো। ধরুন আপনি ডাইরেক্ট স্টক ইনভেস্ট করেন, সেখানে হয়তো কিছু বাজে স্টক ইনভেস্ট করে ফেলেছেন, ধরুন ইয়েস ব্যাংক আপনার এসে গেছে, বা অন্যান্য জিনিস এসে গেছে যেগুলো ভালো পারফর্ম করেনি স্টক আপনার ডাইরেক্ট পোর্টফোলিওটা, কিন্তু সেখানে মিউচুয়াল ফান্ডটা হয়তো পুষিয়ে দিয়ে যাবে। কারণ মিউচুয়াল ফান্ডটায় আপনি ফান্ড ম্যানেজারের হাতে ছেড়ে দিয়েছেন বা ইন্ডেক্স লেভেলে রেখেছেন, ইন্ডেক্স তো নিজেকে 6 মাস অন্তর অন্তর পরিবর্তন করে, ভালো স্টক আসে, বাজে স্টকগুলো বেরিয়ে যায়, তো সেখানে হয়তো ইন্ডেক্স আপনার দাঁড়িয়ে গেছে। এখনই বলবেন সঞ্জয় তুমি তো বলছিলে ইন্ডেক্স যদি কাজ না করে, তাহলে ওটা একটা উদাহরণ। চায়নার যে পুরো মেন মার্কেটটা রিটার্ন দেয়নি সেটা একটা উদাহরণ। আমি বোঝার চেষ্টা করুন যে অন্তর্নিহিত মেসেজটা কি দিতে চাইছি, ওটার মধ্যে তো আপনার সাথে আমার কোনো তর্ক বিতর্ক নেই, তাই না? যে বাজার নিচে এলে আমরা বেশি একটু ইনভেস্ট করব, নিজের ওভারঅল পোর্টফোলিওটাকে, রিস্কটাকে যেভাবে বললাম পাই চার্টের মতো ডাইভার্সিফাই করে রাখবো, এটা তো আপনিও নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। তাহলে এখানে তর্কের কোনো জায়গা নেই, ঠিক আছে? হ্যাঁ, এইখানে আমি 4-5 ভাগে করেছি, আপনার হয়তো আরও 1-2 ভাগ আরও আলাদা করে করলেন। কেউ হয়তো বাইরের হয়তো কেউ ইনভেস্ট করেন, মানে বাইরের ইটিএফ, বাইরের মার্কেটে, মানে ইউএস এইসব মার্কেট, সেটাও একটা ডাইভার্সিফিকেশন, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি সেটাই বলছি, আপনার নলেজ অনুযায়ী আপনি যেটাই কমফোর্টেবল সেটা। ধরুন আপনার ডাইরেক্ট স্টকও কিছু তেমন করলো না ইনভেস্টমেন্ট, আর এদিকে আপনার মিউচুয়াল ফান্ডও কিছু করলো না তেমন, যেহেতু ইন্ডেক্সটা ধরুন চায়নার থেকেও খারাপ হয়ে গেল 30 বছরে, খুব খারাপ অবস্থায় আছে। সেক্ষেত্রে আপনার ট্রেডিং স্কিলটা আপনাকে দাঁড় করিয়ে দেবে, কেন ট্রেডিংয়ে তো আপনি মার্কেটকে আউট পারফর্ম করতে চান, সেখানে মার্কেট যদি নিচেও পড়ে তাহলেও তো শর্ট করে রোজগার করা যায়। হ্যাঁ, বলবেন যে না ট্রেডিং স্কিলটা তো অতটা তৈরি হয়নি, তার জন্য প্র্যাকটিস করুন, একটু একটু চেষ্টা চরিত্র করুন, যতটা হয়। আমি বলছি না আপনাকে এক্সপার্ট হতে হবে, যতটা হয় যার যেমন সামর্থ্য, নইলে বাদবাকিগুলো দাঁড়িয়ে যাবে যদি ট্রেডিংটা না হয়। সুইং ট্রেডিং এর ব্যাপারটাও তো আছে, সুইং ট্রেডিংটা তো করতে পারে। আমি মানে ট্রেডিং শুনলেই আপনারা অপশানে চলে যান কেন জানি না, আমি অপশান নিয়ে কথাই বলছি না, আপনি যে কোনো, আর যারা অপশান করলেও অপশান সেলিং এর মাধ্যমে, অপশান স্ট্র্যাটেজির মাধ্যমে যে জিনিসগুলো আছে সেগুলোর উপর একটু মাস্টারি করুন, তাহলে কোনো না কোনো একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ডুবে যাব না। ওই ছেলেমেয়েরা যদি বলে এখন আমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা এই টাকাটা চাই, তখন আপনি ওইটা যাতে বলতে না হয় না বাবা 2 বছর ওয়েট করো তারপর মার্কেট বেড়ে গেলে আমি দেখবো, না, ওটা যাতে না হয়, সেই ব্যাপারটার জন্যই আমি বলছি, ঠিক আছে? সুতরাং আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা। এই ছিল আমার উপস্থাপনা, কোনো রকম ভয় দেখানো নয়, জাস্ট রিয়েল পিকচার কিছু এক্সাম্পল দিয়ে তুলে ধরে আমি করলাম। আমিও চাই যাতে না হয় এই জিনিস, ইন্ডিয়া যাতে ওই 12-14% যেমন নিফটির রিটার্ন তেমনই যাতে 30 বছরেও থাকে, আরও ভালো হয় সেটা আমি চাই। কিন্তু আমি চাইলেই তো সবসময় নাও হতে পারে, তা আমাদের ওয়ার্স্ট দিকটা ভেবে প্ল্যানিংটা করতে হয়। প্ল্যানিং সবসময় আপনাকে ওয়ার্স্ট জিনিস ভেবেই করতে হয়, তারপর যদি ভালো হয়ে যায় দ্যাট উইল বি অ্যান অ্যাডেড বোনাস, ওটা আপনার অ্যাডেড পাওনা হয়ে গেল, তাই না? সবাই তো মানে যখন ইন্ডিয়া, ধরুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হচ্ছে, ফাইনাল সেমিফাইনাল কোনো একটা, ইন্ডিয়া কি ধরেই না আমি জিতবো বলেই নামছি? তা তো নয়। তাহলে তো অহংকার বেড়ে যাবে, তা তো নয়। আমরা ফাইট করব, মানে 100% দেবো, তারপর দেখব কি হয়, ব্যাস ওটাই ব্যাপারটা, ওরকমই না? আমরা 100% দেবো, যতটা করতে পারি প্ল্যানিং করে এগোবো। আর এই যে বাজারের, বারবার বলছে, এই যে বাজারের পতনটা এখন হয়েছে, তারপর আবার এখন ঘুরে দাঁড়াচ্ছে, আমি জানি না যে আবার নিচে পড়ে কিনা ওপরে ওঠে কিনা, না ওটা তো দরকারই নেই। এই পতনটাকে কাজে লাগিয়ে আপনি যাই করেন, ইনভেস্টমেন্ট করুন, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করুন, সুইং করুন, বা মিউচুয়াল ফান্ড, ইটিএফ, যেখানেই ইনভেস্ট করুন সেগুলোকে মানে চালু রাখুন। এই নয় যে আমি এইটা বন্ধ, এসআইপি বন্ধ করে দিলাম, এটা আমি বলছি না। দেখছেন তো অ্যামফির ডেটাও এসেছে, ফেব্রুয়ারি মাসেও নতুন এসআইপি বন্ধ হয়েছে অনেক, যত নতুন ওপেন হয়েছে তার থেকে বন্ধ হয়েছে বেশি। সেগুলো অ্যাটলিস্ট করবেন না, সেগুলো তো মানুষই করছে, তার জন্যই তো ডেটা আসছে, আমার আপনার মতো মানুষেরাই তো করছে, সেগুলো করবেন না অ্যাটলিস্ট। হ্যাঁ, যে পতনশীল বাজারে এসআইপি বন্ধ করে দেওয়া, ওইগুলো উচিত নয়। এই জিনিসগুলোকে পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপর একটু জোর দেবেন। ওই একটা স্টক নিয়ে রাখলাম বলে ব্যাস হয়ে গেল, কাজ শেষ, 20 বছর বাদে উঠবো, মাঝখানে কোনো অ্যানালিসিস করব না, এরকম করবেন না।
ওই মিউচুয়াল ফান্ডের উদাহরণ রাখবেন, না হলে তো মিউচুয়াল ফান্ডরা এনএফও আনে, নিউ ফান্ড অফার, ওই নতুন ফান্ডেই যে 20টা স্টক নিয়ে নিল ওটাই 5 বছর ধরে একই পোর্টফোলিও তারা রাখতে পারতো, তা তো রাখে না, তারা চার্ন করে। তাই জন্য বলছি নিজেকে একটু নিজেকে এডুকেটেডও একটু করতে হবে, একটু ফান্ডামেন্টাল শিখুন, একটু টেকনিক্যাল জিনিসগুলো শিখুন, যার যেটা কমফোর্টেবল, সেটা যে আমার থেকেই শিখতে হবে তা নয়, যাকে আপনার পছন্দ তার থেকে শিখুন, এরকমভাবে নিজেকে তৈরি করুন। যদিও আমার অপশান ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্টের উপর কোর্স অলরেডি আছে, মানে লঞ্চ হয়ে গেছে, যেটা 2 এপ্রিল থেকে শুরু হবে। যদি কেউ এনরোল করতে চান, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, এনরোল করে নিতে পারেন। মার্চ মাসের মধ্যে এনরোল করে নেবেন। তার সাথে সাথে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রবলেম হয়, জানতে কিছু ইচ্ছা করে, তাহলে হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওকে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, এবং মতবাদটা আপনার নিচে জানাবেন, মানে আপনার কি ধারণা, আপনার মতামতটা জানাবেন। এখানে আমার সাথে তর্ক বা আমি আপনার সাথে তর্ক একদমই করতে চাই না। ধরে নিন আমি মানে ভুল বলছি, এটা মনে করুন। আমি শুধু এটাই বলতে চাইছি যে এই বাজারটা নিচে যে পড়ছে সেটার কাজে লাগান এবং নিজের রিস্কটাকে ডাইভার্সিফাই করুন, ব্যাস এইটুকুনি। ঠিক আছে, নিজের কমেন্টগুলো জানাবেন। ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর ফার্স্ট পার্টটা সেটা আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। আর তার সাথে সাথে জিরো ট্যাক্স দেওয়া যে যায়, যারা স্টক মার্কেটে কাজ করেন, এই মার্চ মাসে আসছে, শেষ হচ্ছে, সেখানে কিন্তু একটা ট্যাক্স লস হারভেস্টিং বলে একটা কথা আছে, যেখানে কিন্তু আপনারা সুইং ট্রেডিংয়ের লসটাকে ব্যালেন্স করতে মানে লাভটাকে ব্যালেন্স করতে পারেন, যাতে আপনার কোনো ট্যাক্স বা এসটিসিজি না দিতে হয়। তা নিয়ে আমি ডিটেলস ভিডিও এনেছি, সেটা জিরো ট্যাক্স ইন স্টক ট্রেডিং, ট্যাক্স লস হারভেস্টিং, আপনার ট্যাক্স নিয়ে যাবতীয় তথ্য সব কিছু আমি এখানে এক্সপ্লেন করেছি যতটা আমি পারি। ওই যে আমার কোনো ইনকাম নেই, এইদিকে শুধু স্টক ট্রেডিং করে আমার ইনকাম এসেছে, তাহলে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে, এই ধরনের প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর আমি দেখে দিয়েছি। ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আরাম করে দেখবেন বসে এক জায়গায়, তাহলে সব প্রশ্নের আশা করি উত্তর পাবেন। এই ভিডিওটাও আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, ক্লিক করে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।